একটু নির্জনে মন দিয়ে শুনুন। অনেক কিছু বলার আছে আজ। এই জীবনে কিছু কথা এমন থাকে যা মনের গহীনে আগলে রাখতে হয়, কাউকে বলা যায় না। কিন্তু আজ আমার মন চাইছে সব উজাড় করে দিতে। যদি আপনারা আমাকে একটু সঙ্গ দেন, তাহলে হয়তো আমার এই কঠিন ভার কিছুটা হালকা হবে। আমার নাম মাম্পি। বাড়ি আমার পূর্ব বর্ধমানের এক ছোট্ট গ্রামে। আপনারা হয়তো আমাকে দেখছেন আর ভাবছেন, এই মেয়েটির জীবনে এমন কি আর থাকতে পারে। হ্যাঁ, আমি জানি এই স্ক্রিনের ওপারে বসে আপনারা আমাকে হয়তো হাসি খুশি সাধারণ একজন মানুষ ভাবছেন। কিন্তু আপনাদের সামনে আজ যে অনুসুয়া বসে আছে, সে তার জীবনের এমন এক অন্ধকার অধ্যায়ের কথা বলতে এসেছে, যা শুনলে হয়তো আপনাদেরও বুক কেঁপে উঠবে। আজ আমি একটা শাড়িতে সেজেছি, হালকা নীল রঙের একটা তাঁতের শাড়ি, তাতে ছোট ছোট সাদা ফুলের নকশা, চুলগুলো হালকা করে বাঁধা, কপালে একটা ছোট্ট টিপ, মেকআপ বলতে সামান্য কাজল, আর ঠোঁটে হালকা লিপস্টিক। এই সাজটা আমার নিজের খুব প্রিয়। এমনভাবে সাজতে আমার ভালো লাগে, যখন মনে হয় আমি নিজেকে একটু অন্যভাবে দেখতে চাই। এই শাড়ির ভঙ্গিটা এমন, যা আমার মনের ভেতরে চড়তে থাকা এক অস্থিরতাকে যেন আড়াল করে রাখে। বাইরের থেকে দেখলে হয়তো মনে হবে আমি খুবই শান্ত, চুপচাপ একজন মেয়ে। কিন্তু আমার চোখের গভীরে তাকালে হয়তো আপনারা বুঝতে পারবেন সেখানে কত অবাক্ত কথা, কত লুকানো ব্যথা, আর কত তীব্র অনুভূতির ঢেউ খেলা করছে। আমার এই রূপ, এই সাধারণ পোশাকের আড়ালে লুকিয়ে আছে এক জটিল গল্প, এক গোপন সম্পর্ক। একটা অনুরোধ, যদি গল্পটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থন পেলে হয়তো এমন আরও অনেক লুকানো কথা বলার সাহস পাব। আমার বিয়ে হয়েছিল খুব অল্প বয়সে। শ্বশুরবাড়ি ছিল আমাদের গ্রামেরই পাশের এক পাড়ায়। বর আমার সাহিল, খুব ভালো মানুষ, শান্ত গোবেচারা টাইপের। কিন্তু আমাদের সংসারে একটা অভাব ছিল, সেটা হলো একটা ছেলে। দুবার মেয়ের মা হয়েছি আমি। শ্বশুর শাশুড়ি মুখে কিছু না বললেও তাদের চাহনিতে, তাদের কথায় একটা সূক্ষ্ম চাপ অনুভব করতাম। সেই চাপটা যেন এক নীরব অভিশাপের মতো আমার বুকের উপর চেপে বসত। আমার স্বামীর অঞ্জনও হয়তো কিছুটা বিমর্ষ থাকত, কিন্তু সে কোনোদিন আমাকে দোষারোপ করেনি। এই পরিস্থিতিতে আমার শ্বশুরবাড়িতে আমার জীবনে এসেছিল বরের ছোট ভাই, আমার দেবর শুভ। শুভ আমার বরের থেকে প্রায় ৮-৯ বছরের ছোট। যখন ওর মা মানে আমার শাশুড়ি মারা যান, তখন শুভ ক্লাস 5-এ পড়ত। তারপর থেকে শাশুড়ির সব স্নেহ ভালোবাসা যেন সাহিল আর আমি ওকে দিয়েছি। ছোট থেকেই ও আমাকে কেমন যেন বেশি ভালোবাসত। আমার আঁচল ধরে ঘুরত, আমার কোলে শুয়ে গল্প শুনত। আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারত না। এই সম্পর্কটা ছিল পবিত্র, নিছকই দেবরের প্রতি ভাবির স্নেহ। কিন্তু সময়ের সাথে সাথে সব বদলায়, মানুষের মনও। শুভ যখন কৈশোরে পা রাখল, ওর শরীর যখন বাড়ন্ত হল, তখন ওর চোখের ভাষা বদলাতে শুরু করল। আমার দিকে ওর তাকানোটা কেমন যেন অন্যরকম লাগত। প্রথমে আমি পাত্তা দিইনি, ভাবতাম ছোটবেলার স্নেহ হয়তো বড় হয়েও ওর চোখে রয়ে গেছে। কিন্তু কিছুদিনের মধ্যেই আমি বুঝতে পারলাম, না, এটা কেবল স্নেহ নয়, এর মধ্যে অন্য কিছু মিশে আছে। আমাদের বাড়িতে ওর পড়ার ঘরটা ছিল আমার শোবার ঘরের ঠিক পাশেই। মাঝে মধ্যে আমি ওকে কিছু খাবার দিতে বা কোনো বই দিতে ওর ঘরে যেতাম। তখন দেখতাম ও কেমন আর চোখে আমার দিকে তাকাত। ওর চোখ দুটো কেমন যেন চকচক করত। আমার শরীরটা যেন তখন এক অদ্ভুত ভালো লাগায় শিউরে উঠত। আমি নিজেকে বোঝাতাম, ছি অনুসুয়া, এসব কি ভাবছিস? ও তোর দেবরের মতো, সন্তানের মতো। কিন্তু ওর ওই চাহনি আমার শরীরের ভেতর কেমন যেন এক অদ্ভুত উত্তেজনা সৃষ্টি করত। এই অনুভূতিটা নতুন ছিল, অচেনা ছিল, আর ভীষণ রকম বিপজ্জনক ছিল। একদিন দুপুরে সাহিল কাজে গিয়েছিল, বাচ্চারা স্কুলে। বাড়িতে আমি একা। শুভ ওর ঘরে পড়ছিল, আমি রান্নাঘরে কাজ করছিলাম। আর আমার মনটা কেমন যেন ছটফট করছিল, কেমন একটা অস্থিরতা। হঠাৎ শুভ জল চাইতে রান্নাঘরে এলো। আমি ওর হাতে জলের গ্লাসটা দিতেই ও কেমন যেন আনমনা হয়ে আমার হাতটা ধরে ফেলল। ওর হাতের স্পর্শে আমার শরীরটা কেঁপে উঠল, বিদ্যুৎ যেন আমার সারা শরীরে বয়ে গেল। আমি তাড়াতাড়ি হাতটা সরিয়ে নিলাম। ও তখন কেমন যেন অপ্রস্তুত হয়ে বলল, সরি ভাবি, ভুল হয়ে গেল। ওর চোখে তখন আমি দেখতে পেলাম এক অদ্ভুত অস্থিরতা, এক লুকানো আকাঙ্ক্ষা। আমি কিছু বলতে পারলাম না, শুধু ওর দিকে এক ঝলক তাকিয়ে অন্য কাজে মন দিলাম। কিন্তু ওই মুহূর্তটা আমার মনে গেঁথে গেল। তারপর থেকে ওর সাথে আমার মেলামেশাটা কেমন যেন পাল্টে গেল। ও যখন তখন আমার ঘরে ঢুকে পড়ত, আমার পাশে এসে বসত, কখনো পড়ার নামে, কখনো বা সির্ফ গল্প করার উচিলায়। আমি ওকে বারণ করতাম, শুভ, তুই আর এভাবে আসিস না, সাহিল দেখলে কি ভাববে? ও তখন আমার দিকে তাকিয়ে কেমন যেন হাসত। কেন ভাবি? আমি তো তোমারই দেবর, আমি তো তোমার নিজের লোক। আমি এলে দাদা কি বলবে?
ওর কথায় একটা জেদ ছিল, একটা অধিকার বোধ ছিল, যা আমার মনকে কেমন যেন দুর্বল করে দিত। আমি জানতাম এটা ঠিক নয়, কিন্তু আমার মনটা ওকে বারণ করতে পারত না। একদিন বৃষ্টি ভেজা সন্ধ্যা, সাহিল তখনও ফেরেনি, বাচ্চারও ঘুমিয়ে পড়েছে। আমি বারান্দায় বসে গল্পের বই পড়ছিলাম। হঠাৎ শুভ এসে আমার পাশে বসল। ওর চোখে তখন এক অদ্ভুত নেশা। কি পড়ছো ভাবি? ও বলল। আমি কিছু বলার আগেই ও আমার হাত থেকে বইটা কেড়ে নিয়ে টেবিলে রাখল। তারপর আমার দিকে কেমন যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তুমি কি সুন্দর ভাবি? ও ফিসফিস করে বলল। ওর মুখে এই কথাটা শুনে আমার গালের রক্ত ছলকে উঠল। আমি উঠে যেতে চাইলাম, কিন্তু ও আমার হাতটা ধরে ফেলল। ওর হাতের স্পর্শে আমার সারা শরীর কাঁপছিল। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে যদি সাহিল এসে পড়ে কি হবে, কিন্তু একই সাথে আমার ভেতরে কেমন যেন এক ভয়ঙ্কর ভালো লাগা কাজ করছিল। ওর চোখে আমি দেখতে পাচ্ছিলাম আমার প্রতি ওর তীব্র আকর্ষণ, আর আমার ভেতরেও কেমন যেন এক অজানা শিহরণ। সেই দিনের পর থেকে আমাদের সম্পর্কটা এক অন্য মোড় নিল। এখন আর শুধু লুকানো চাহনি নয়, মাঝে মাঝে আমাদের মধ্যে ছোট ছোট স্পর্শ হতে লাগল। আমার চুল ঠিক করে দেওয়া, আমার শাড়ির আঁচল ঠিক করে দেওয়া, এমনকি খাওয়ার সময় প্লেট থেকে টুক করে একটা মাছের টুকরো তুলে আমার পাতে দিয়ে দেওয়া। এমন সব ছোট ছোট কাজ, যা অন্যদের চোখে সাধারণ মনে হলেও আমাদের জন্য ছিল এক গোপন ভাষার অংশ। আমি জানি এটা ভুল, সমাজের চোখে এটা মহাপাপ, কিন্তু আমার ভেতরে কেমন যেন এক শূন্যতা ছিল, যা সাহিল কোনোদিন পূরণ করতে পারেনি। সাহিল ভালো মানুষ ছিল, কিন্তু তার মধ্যে এক ধরনের একঘেয়েমি ছিল। সে কখনো আমার মনের গভীরে ডুব দিতে পারেনি। কিন্তু শুভ, সে যেন আমার মনের প্রতিটি কোণা চিনত, আমার প্রতিটি অবাক্ত কথা বলতে পারত। শুভ আমার মানসিক দুর্বলতার সুযোগ নিত, আর আমি তাকে বাধা দিতে পারতাম না। সে জানত আমি ছেলে না হওয়ার কারণে শ্বশুরবাড়িতে কেমন চাপের মধ্যে আছি। জানত সাহিলের সাথে আমার সম্পর্কের সেই উষ্ণতাটা নেই, যা একটা দাম্পত্যের প্রথম দিকে থাকে। সে সেই সব ফাঁকা জায়গাগুলোতে নিজেকে ঝুঁকিয়ে দিত। আমার মন খারাপ হলে সে এসে আমার পাশে বসত, আমার হাত ধরে বলতো, তুমি একা ন ভাবি, আমি তো আছি। ওর এই সান্ত্বনা, এই স্পর্শ আমার মনে এক অদ্ভুত নির্ভরতা তৈরি করত। একদিন গভীর রাত, সাহিল ঘুমিয়ে পড়েছে। আমি বিছানায় এপাশ ওপাশ করছিলাম, ঘুমাতে পারছিলাম না। হঠাৎ দরজায় একটা মৃদু টোকা পড়ল। আমি চমকে উঠলাম। এত রাতে কে? দরজা খুলতেই দেখি শুভ দাঁড়িয়ে, ওর চোখে কেমন যেন এক অস্থিরতা। ঘুম আসছে না ভাবি? ও ফিসফিস করে বলল। আমি ওকে কিছু বলার আগেই ও আমার ঘরে ঢুকে পড়ল। তারপর এসে আমার পাশে বিছানায় বসল। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম, কি করব বুঝতে পারছিলাম না। কি করছিস তুই শুভ? সাহিল দেখলে কি হবে? আমি ফিসফিস করে বললাম। ও তখন আমার দিকে তাকিয়ে কেমন যেন হাসল। দাদা ঘুমাচ্ছে ভাবি, তুমি ভয় পেও না। তারপর ও আমার হাতটা টেনে নিয়ে নিজের হাতের মধ্যে রাখল। ওর হাতের উত্তাপ আমার শরীরকে কেমন যেন শিহরিত করছিল। সেই রাতে আমরা দুজন অনেকক্ষণ কথা বললাম। ও আমার জীবনের সব দুঃখ, সব অভিমান যেন শুনতে চাইল, আর আমি ওর কাছে নিজেকে উজাড় করে দিলাম। সেই রাতে শারীরিক নৈকট্য না থাকলেও মানসিক নৈকট্যটা এতটাই তীব্র ছিল যে আমি নিজেকে সম্পূর্ণভাবে ওর কাছে সমর্পণ করে দিয়েছিলাম। এই ঘটনাগুলো নিয়মিত হয়ে উঠল। যখনই সুযোগ পেতাম আমরা দুজন গোপনে কাছাকাছি আসতাম, কখনো রান্নাঘরের কোণে, কখনো ছাদে, কখনো বা গভীর রাতে ওর ঘরে বা আমার ঘরে। আমাদের স্পর্শগুলো দিনে দিনে আরও গভীর হতে লাগল। সে আমার চুল ছুঁয়ে দিত, আমার গাল ছুঁয়ে দিত, আমার কানের কাছে এসে ফিসফিস করে কথা বলতো। আমি ওকে এসব কাজের জন্য ওকে বারণ করতাম না, কারণ আমার ভেতরেও কেমন যেন এক তীব্র আকর্ষণ কাজ করত। আমি জানতাম এটা ভুল, এটা সামাজিক রীতিবিরুদ্ধ, কিন্তু আমার মনটা তখন এই আকর্ষণ থেকে নিজেকে দূরে রাখতে পারছিল না। এই লুকানো সম্পর্কটা আমার জীবনে এক অদ্ভুত রোমাঞ্চ নিয়ে এসেছিল, যা আমি আগে কখনো অনুভব করিনি। কিন্তু এই লুকানো সম্পর্কের পরিণতি ভালো হতে পারে না তা আমি জানতাম। আমার ভেতরে এক ধরনের অপরাধ বোধ কাজ করত, কিন্তু একই সাথে এক ধরনের নেশা আমাকে গ্রাস করে ফেলেছিল। আমার মন চাইতো শুভর আরও কাছাকাছি যেতে, ওর স্পর্শে নিজেকে আরও বেশি হারাতে। এই তীব্র শারীরিক আকর্ষণ,